যে অমুককে আমার ভালো লাগেনি, তার বিরুদ্ধে আমি ভোট দেব, ও হেরে যাক জিতে যাক, কে আসলে আমার তার দরকার নেই, এই ধরনের নির্বাচন নয়। এই নির্বাচনটা আগামী 5 বছর দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশ কিভাবে ভালো থাকবে, দেশের সীমান্তের নিরাপত্তা কিভাবে থাকবে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কিভাবে ভালো থাকবে, দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে, দেশের জনগণ কিভাবে স্বাবলম্বী হবে, দেশের মহিলা কিভাবে একাদা স্বাবলম্বী হবে, ছাত্র যুবদের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত থাকবে, সরকারি কর্মচারীদের তাদের দিয়ে কিভাবে বাড়বে, এক কথায় নাগরিক আর দেশ কিভাবে ভালো থাকবে, সেই ভালো থাকার নির্বাচন কারা ভালো রাখবে, সারা দেশের মধ্যে 543 জন মিলে ভালো রাখবে সেই নির্বাচনে। আপনারা জানেন সারা দেশের প্রায় 100 কোটি ভোটার্স মিলে 140 কোটি অধিক মানুষের ভালো থাকা, এগিয়ে যাওয়ার জন্য একটা সরকার নির্বাচিত করবে। এই সরকার নির্বাচিত হবে, সারা দেশ থেকে 543 জন মানুষ যাবেন। সারা দেশ থেকে 543-এর মধ্যে পশ্চিমবাংলা থেকে 42 জন, আর এই জয়নগর থেকে 1 জন যাবে। এই জয়নগর নির্বাচনী ক্ষেত্রে বিজেপি প্রার্থী দিয়েছে, তৃণমূল প্রার্থী দিয়েছে, সিপিএম কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছে, আইএসএফ খামচিহ্নকে দাঁড় করিয়েছে, নির্দল প্রার্থী হয়েছে, বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কন্টেস্ট করছে। জয়নগর লোকসভা কেন্দ্রে প্রায় 17 লক্ষ ভোটার মিলে ভোট দেবে। যে বেশি ভোট পাবে সে জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে তার কাজটা কি হবে এটা আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে। সমস্যা হয় কি, ভোট আসে ভোট চলে যায়, ভোটের সময় আসে মিষ্টি মিষ্টি করে মাসি পিসি চাচা খালা ফুফু দাদিমা জেঠিমা বলে ভোটটা নেয়, তারপরে সেবাটাকে আর 4.5 বছর খুঁজে পাওয়া যায় না, তার দায়িত্বটা সে পালন করে না। তো আগে আপনাদের জানতে হবে একটা এমপির কাজ কি। এমপিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিলাম, উনি মাসের শেষে প্রায় 3 লাখ টাকা মাইনে পাবে, 5 বছর শেষ হয়ে গেলে সে মোটা অংশের আপনার পেনশন পাবে। এই জন্য তো তাকে পার্লামেন্টে পাঠানো হয় না। তাকে পার্লামেন্টে আমরা এই জন্যই পাঠাই, আমি এই মোহনপুর অঞ্চল এই মগরাহাটের মানুষ ভোট দিয়ে পাঠালাম আমাদের দুরবস্থার কথা, আমাদের সমস্যার কথা, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেইখানে সমস্যার কথাগুলো তুলে ধরবে। 543 জন মিলে সারা দেশের মানুষ মিলে দেশের আইন তৈরি করে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে আপনারাও জয়নগর থেকে একজনকে পাঠাচ্ছে। যেখানে আইন তৈরি হবে স্বাস্থ্যের আইন, অর্থাৎ এই নাগরিক স্বাস্থ্য পরিষেবা কিভাবে পাবে। অলরেডি স্বাস্থ্য পরিষেবা পাওয়াটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, কিন্তু আমরা স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পাচ্ছি না। এই স্বাস্থ্য পরিষেবা মোহনপুরের মানুষ, মগরাহাটের মানুষ, জয়নগরের মানুষ যাতে সঠিক করে পায় সেই জন্য কথাটা গিয়ে কে বলবে। বিগত 2019 সালে যে নাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন তার উচিত ছিল সেখানে গিয়ে বলা মোহনপুরের হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, এখানে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, এখানকার মহিলাদেরকে এখানকার পুরুষদেরকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে হয় ডায়মন্ড হারবার ছুটে যেতে হচ্ছে, আর না হলে ছুটে যেতে হচ্ছে কোথায়, কলকাতাতে। এখানকার স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন করা দরকার, এটা দায়িত্ব তার বলা, তিনি বলেননি। তাই বন্ধুগণ, একটা এমপির কাজ হচ্ছে এখানকার মহিলারা হাতে কিভাবে টাকা আসবে, এখানকার কৃষকদের হাতে কিভাবে টাকা আসবে, এখানকার যারা দিন আনে দিন খায় দিনের শেষে মোটা টাকা কিভাবে তার হাতে আসবে, এখানকার যারা বাজারটার নামটা কি চিনকিরাট বাজারে যারা চায়ের দোকান থেকে শুরু করে, বিল্ডার্স থেকে শুরু করে, সবজি বিক্রেতা থেকে শুরু করে
যারাই আছে দিনের শেষে তাদের হাতে কিভাবে টাকা আসবে তার পলিসি তৈরি করার কথা পার্লামেন্টে গিয়ে বলা দরকার। কিন্তু বন্ধুগণ বলুন, আপনারা প্রতিভা মণ্ডল মহাশয়াকে কতবার আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন? 10 বছর ধরে পার্লামেন্টে আছে। এই 10 বছর পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কটা কথা বলেছে? বলুন আপনারা, আপনাদের হয়ে কটা কথা বলেছে? খোঁজ নিয়ে দেখবেন আপনাদের হয়ে সেই অর্থে কথা বলেনি। সে দুবারের এমপি, পেনশনটা কত পাবে কিন্তু এখন ক্যালকুলেটর মেরে হিসাব করে দেখে নিয়েছে। এবারে উনি তো হাঁটছেন, নিশ্চিত ভাবে হাঁটছেন। আমাদের মেঘনাথ বাবু মাস্টার মশাই পার্লামেন্টে যাচ্ছে, উনি বুঝে নিয়েছেন, উনি এখন হিসাব করছেন যে মাস গেলে দুবারের এমপি কত করে পেনশন পাবো। কিন্তু 10টা বছর আপনাদের হাত থেকে কেড়ে নিয়েছে এই প্রতিভা মণ্ডল মহাশয়। ওনার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে আপনাদের সমস্যার কথা তুলে ধরা, পার্লামেন্টে গিয়ে শিক্ষার দুরবস্থার কথা বলা, পার্লামেন্টে গিয়ে স্বাস্থ্য পরিষেবা তলানিতে চলে গিয়েছে এটা কথা তুলে ধরা, পার্লামেন্টে গিয়ে এই মোহনপুরের কৃষকদের কথা বলা, পার্লামেন্টে গিয়ে এই মোহনপুরের মায়েদের বোনেদের কথা বলা, পার্লামেন্টে গিয়ে ছাত্র যুবদের কথা বলা, পার্লামেন্টে গিয়ে ভ্যান চালকের হয়ে কথা বলা। কিন্তু এগুলো বলেননি তিনি। কখনো মিডিয়ার সামনে একটু সাজুগুজু করে ছবি তুলে ফেসবুকে ছেড়েছে, আর কিচ্ছু করেনি, আপনাদের হয়ে কথা বলেনি। যদি কথা বলে থাকে ওনাকে চ্যালেঞ্জ করছি, ওনার দলের কর্মী সমর্থকরা যদি শুনে আমার বক্তব্য, আমি চ্যালেঞ্জ করছি 1 তারিখে ভোট, এখন প্রায় 6টা দিন হাতে টাইম পাবে ভোট প্রচারের। এই 6 দিনের মধ্যে, এই 7 দিনের মধ্যে ওনাকে চ্যালেঞ্জ করছি পার্লামেন্টে গিয়ে এই মোহনপুরের কথা, এই মগরাহাটের কথা, এই আপনার জয়নগরের মানুষের কথা, দুর্দশার কথা তুলে ধরেছে, তার তথ্যটা আগে দেখান, তারপরে নতুন করে ভোট চান। পারবে না, বলেইনি তো কথা। একটা এমপির কাজ হবে, এই যে লোকসভা, এই লোকসভাতে গোসাবা আছে, এই লোকসভাতে বাসন্তী আছে, এই লোকসভাতে মগরাহাট আছে, এইরকম মিলিয়ে আপনার ক্যানিং পূর্ব পশ্চিম আছে, বিভিন্ন 7টা বিধানসভা মিলিয়ে একটা লোকসভা। এই 7টা বিধানসভার মানুষের বিভিন্ন ধরনের সমস্যা আছে। আপনি যদি গোসাবায় চলে যান, বাসন্তীতে চলে যান, সেখানে বেশি সমস্যা কি? নদী ভাঙনের সমস্যা। এই প্রায় প্রাকৃতিক দুর্যোগ আসলে বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে যাওয়ার ফলে নোনা জল চাষযোগ্য জমিগুলোতে চলে যায়, পুকুরে চলে গিয়ে এই পুকুরের মাছের ক্ষতি হয়, চাষের ক্ষতি হয়। পার্লামেন্টে গিয়ে বলার দরকার কি তার? যে প্রতিমা মণ্ডলের বলার দরকার ছিল যে ওই থুতু দিয়ে আটা ছানা যাবে না, বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করা যাবে না। সত্যিকারের অর্থে যদি মানুষের ভালো চাই দেশের সরকার, রাজ্য সরকার যদি মানুষের ভালো চায়, আমরা যে দাবি বিধানসভার মধ্যে তুলেছি ওই দাবিটা প্রতিমা মণ্ডল মহাশয় তুলতে পারত, কিন্তু তিনি ব্যর্থ হয়েছে। আমরা চাইছি আগামী দিনে আমাদের মধ্যে থেকে মেঘনাথ বাবুকে পার্লামেন্টে পাঠাতে। মেঘনাথ বাবু পার্লামেন্টে গিয়ে বাসন্তীর মানুষের কথা বলবে, গোসাবার মানুষের কথা বলবে, কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলবে, বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণের কথা বলবে, যে একটু ঝড় ঝাপটায় বাঁধ ধ্বংস হবে না, বাঁধ ভেঙে যাবে না, ফলে সেখানকার মানুষেরা সুরক্ষিত থাকবে। এই দাবি দেশের আইনসভার মধ্যে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলবে। আপনার এটা উঠে যাচ্ছে ওই দিকটা, এটা দেখুন না বসে আছে অভিষেক ব্যানার্জির গণতন্ত্রের নমুনা। গতকালকে অভিষেক বাবু ভাঙড়ে গিয়ে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছিলেন ভাঙড়বাসীকে। যদিও ভাঙড়ের লোক হয়তো 10% আছে, 90% লোক বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হয়েছে, বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসতে হচ্ছে, তাও ভাঙড়ে গিয়ে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছিলেন। আর গতকালকে ভাঙড়ে আমার প্রার্থীর উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল। এইটা হচ্ছে তৃণমূলের গণতন্ত্রের নমুনা। দেখুন আজকে কোথায় আমার গাড়ি, যদিও এখন গাড়িটা খুব রান করছে বলে আমি গাড়িটা চেঞ্জ করেছি, আমার গাড়িটা বাড়িতে আছে, আমার স্করপিওর গাড়ির কাছে দেখবেন গণতন্ত্রের নমুনা অভিষেক বাবুকে। কোন জায়গায় পৌঁছেছে এরা? এরা না কাজ করবে না কাজ করতে দেবে এরা, কারণ এরা শুধু লুটতে চায়, 2 নম্বরই তোলাবাজি করতে চায়। সেটা বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে আইএসএফ এসেছে। সেটা এই গুন্ডামি,
তোলাবাজি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। এই আপনাদের এলাকায় সিভিক ভলেন্টিয়ার ভাইরা আছে না? আছে তো? তাদের কম খাটনি খাটায়, সম কাজে তাদের সম বেতন দেয় না। 8,000 না 9,000 টাকা মাইনে দিত, আর আমি এত চিৎকার করেছি বিধানসভার মধ্যে আর বিধানসভার বাইরে, সিভিকদের মাইনে বাড়াও করে মাত্র 1,000 টাকা বেড়েছে। কিন্তু বাড়াতে তো বাধ্য হয়েছে। এই লড়াইটাই আগামী দিনে আমরা করবো আপনাদের সাথে। এখানে যারা পুলিশের বন্ধুরা আছে খোঁজ নিয়ে দেখো, মমতা ব্যানার্জি শুধু থানা বাড়িয়ে যাচ্ছে। ভাঙড়ের 4টে থানা দিয়েছে, বলছে আরো 4টে দেবো। আমি তো বলছি ভাঙড়ে পাড়াতে থানা করে দেখ, নওশাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার পুলিশ বন্ধুদের কথা ভাবুন তো, 8 ঘন্টা 10 ঘন্টা খুব বেশি হলে ডিউটি করবে, 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করাচ্ছে, তাদের হকের প্রাপ্যটা ডিএটা দিচ্ছে না। তাই আমরা বারবার চিৎকার করছি। আজকে এই মঞ্চ থেকে রাজ্য অপদার্থ রাজ্য সরকারকে বলছি, আমার পুলিশ বন্ধু সহ সরকারি কর্মচারীদের ডিএটা তাদের বুঝিয়ে দেওয়া হোক কেন্দ্রীয় সময়। আপনারা সহমত নাকি বন্ধুগণ? আমি আবার ফিরে আসি যে একটা এমপির কাজ কি আগে জানতে হবে। এমপি হচ্ছে আপনার হাতে এই 500,000 টাকা ধরিয়ে দিয়েছে, এটা সমস্যা সমাধান নয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বাড়ছে, ফলমূলের দাম বাড়ছে, রেশনের দাম বেড়ে যাচ্ছে, যেটা